সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে টিসি রয়েস ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আর কয়েকদিন পরেই তোমাদেরকে সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। তোমরা অবশ্যই জানো, এই 6 মাস পরে তোমরা একটি মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আবার 6 মাস পরে আরেকটি মূল্যায়নে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিতে যাচ্ছি, এবং তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি ভালো হবে। তোমরা ইতিমধ্যে ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখেছো যেখানে প্রশ্ন সরাসরি দেখানো হচ্ছে যে এটি হচ্ছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন। আসলে কিন্তু বিষয়টি সেরকম নয়। যেদিন তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে তার আগের দিন প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ সম্মানিত শিক্ষকরাও জানেন না যে প্রশ্নের প্যাটার্নটি কীরকম হবে। তাই এটি সম্পূর্ণরূপে অবান্তর যে যদি কেউ একটা মডেল টাইপের প্রশ্ন তৈরি করে এটি ইউটিউবে দেখানো হয় তাহলে সেটি তাদের নিতান্তই তাদের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে একটা তৈরি করে জাস্ট তোমাদেরকে দেখিয়েছে। আসলে ব্যাপারটি সেরকম নয়। প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে সেটা আসলেই বলা মুশকিল। তবে প্রশ্ন কিভাবে করা হবে, অর্থাৎ প্রশ্ন কোন কোন এক্সপিরিয়েন্সের উপরে করা হবে সেটা কিন্তু পেজ নাম্বার উল্লেখ করে এনসিটিভি অলরেডি দিয়ে দিয়েছে। এক কথায় 1 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন করা হবে। যদি এটি হয় তাহলে আমাদেরকে মোট 6টি এক্সপেরিয়েন্স অর্থাৎ 6টি অধ্যায় আমাদেরকে পড়তে হবে। প্রথমটি হলো এ ড্রিম স্কুল, এটি পড়তে হবে। দ্বিতীয়টি হলো প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, তৃতীয়টি হলো ইফ, চতুর্থ দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, 5 হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, 6 এ গুড ট্রেডার। অর্থাৎ এই 6টি এক্সপেরিয়েন্স তোমাদেরকে পড়তে হবে। আর যদি আরও সুন্দর ধারণা পেতে চাও যে তোমাদের আসলে মূল্যায়নের প্রশ্নটি কেমন হবে, সেই জন্য গত বছর 2023 সালে যে সামষ্টিক মূল্যায়ন হয়েছিল, অর্থাৎ অ্যানুয়াল সামেটিভ মূল্যায়ন হয়েছিল, আমি সেটির উপরে ভিডিও করেছি। আমি এই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যদি একটু দেখে নাও তাহলে তোমাদের একটা সম্যক ধারণা হবে আসলে তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কেমন হবে। তারপরে আমি তোমাদেরকে বিশেষ কিছু অংশ আজকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথমে আমি এখানে স্ক্রল করছি। প্রথমে আছে এ ড্রিম স্কুল। এই ড্রিম স্কুলে তোমরা এখানে একটা ইমেজ বা ছবি দেখতে পাচ্ছ। এই ছবি অনুযায়ী, এই ইমেজ অনুযায়ী তোমাদেরকে কিন্তু লিখতে বলা হয়েছে। তো সেই রকম একইভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ছবি দেওয়া থাকতে পারে, ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, ঠিক আছে, অথবা ফ্লোচার্টও থাকতে পারে, যে কোনো কিছু ফরম্যাট দেওয়া থাকতে পারে, অর্থাৎ ইমেজ বা ছবি থাকতে পারে অথবা ডায়াগ্রামও থাকতে পারে। গত বছর কিন্তু ডায়াগ্রাম ছিল। তো সেই ডায়াগ্রাম এবং ছবি অনুযায়ী তোমাদেরকে সেটি ইংরেজিতে লিখতে হবে, এরকম থাকতে পারে, ঠিক আছে। 1 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত যদি আমরা সম্পূর্ণরূপে ভালো করে টেক্সট বুকটা পড়ি তাহলে প্রশ্ন যেভাবে হোক না কেন আমরা উত্তর দিতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ট্রু ফলস আছে, ইয়েস নো আছে, অবশ্যই পড়েছ। এবং এখানে একটা টেক্সট রয়েছে, প্রত্যেকটা টেক্সট তোমরা ভালো করে পড়বে, কনভারসেশনগুলো খুব ভালো করে পড়বে। পড়ার পরে শেষে যে ম্যাচিংগুলো আছে, প্রত্যেকটা এক্সপেরিয়েন্সের শেষে যে ম্যাচিংগুলো আছে এবং অ্যাক্টিভিটিতে যে ম্যাচিংগুলো আছে, এই ম্যাচিংগুলো আমরা খুব ভালো করে করব, ঠিক আছে। যদি আমরা করে রাখি বা যদি আমরা ভালো করে করি তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো।
তারপরে এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে দেওয়া আছে, যেটা কথোপকথন থেকে এটা আবার তোমাদের পড়তে হবে। এভাবে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে যদি পড়ো। যেমন এটি হচ্ছে একটা বাবল, বাবলও থাকতে পারে, এগুলো কিন্তু বলা হয় বাবল। এই বাবলও কিন্তু থাকতে পারে। তো বাবল থেকেও গত বছর প্রশ্ন করা হয়েছে, তো তোমরা একটু ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটি কিন্তু এক ধরনের, এটাকে তোমরা ফ্লো চার্টেই বলতে পারো বা চার্ট শুধু বলতে পারো। এটা হচ্ছে মাই ড্রিম স্কুল। তারপরে মাই ড্রিম স্কুলটা কীরকম হবে সেটা কিন্তু এভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এইটাই যদি পরীক্ষায় দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা কি ইংরেজিতে লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবে। অর্থাৎ এটাকে ফলো করে তোমাদের একটা ইংরেজিতে মাই ড্রিম স্কুল সম্পর্কে কিছু লিখতে হবে। তো এভাবে অবশ্যই দেওয়া থাকবে। তবে এই ডায়াগ্রাম, পিকচার বা ইমেজ তোমরা যাই বলো না কেন, এটা তোমাদের টেক্সট বুক থেকেও থাকতে পারে অথবা আউট অফ দ্য টেক্সট বুক থেকেও থাকতে পারে, ঠিক আছে? তবে তোমরা যদি টেক্সট বুক থেকে প্র্যাকটিস করো তবে যে কোনো ডায়াগ্রাম, যে কোনো ইমেজকে ফলো করে তোমরা ইংরেজিতে লিখতে পারবে। এরপরে পরবর্তী যে এক্সপেরিয়েন্স অর্থাৎ চ্যাপ্টার 2 প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, তোমরা এটা জানো, এটা হচ্ছে শব্দ নিয়ে খেলা করা। যদি বলতে হয় এটি হচ্ছে একটা গ্রামাটিক্যাল এক্সপেরিয়েন্স, গ্রামাটিক্যাল চ্যাপ্টার, কারণ এখানে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে বুঝতে পারছো, এই পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে, বিশেষ করে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর ব্যবহার, কখন কিভাবে আমরা এটা প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে সাফিক্স প্রিফিক্সের উপরে যেভাবে প্রশ্ন হোক না কেন তোমরা করতে পারবে। যেমন এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, এখানে সাফিক্স প্রিফিক্স যোগ করে আমাদের ব্লাঙ্কগুলো পূর্ণ করতে হবে। এভাবে যেমন এটা হচ্ছে একটা ট্রি, এখন এই ট্রিটাই মনে করো তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, তারপর তোমাদেরকে বলা হলো যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে কিছু লেখো। তোমরা যা জানো, যা বুঝতে পারছো এই গাছটা থেকে সেটা তোমরা লিখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাফিক্সেস, এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে রুট। অর্থাৎ রুট ওয়ার্ড যেটা, তার সামনে তার পূর্বে আমরা কী যোগ করব? প্রিফিক্স, এবং রুট ওয়ার্ডের পরে আমরা যোগ করি হচ্ছে সাফিক্স। যেমন এখানে আর কিছু এক্সাম্পল আছে। এখন এই গাছটা যদি দিয়ে দেওয়া হয় প্রশ্নপত্রে, তাহলে তোমাদেরকে শুরু থেকেই সুন্দর করে নিজের ভাষা লিখতে হবে যে হোয়াট ইজ অ্যাফিক্সেশন, তারপরে হবে যে অ্যাফিক্সেশন ইজ অফ টু কাইন্ডস, প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। আর এখানে প্রিফিক্সটা যোগ হয় মূল শব্দের আগে, অর্থাৎ রুট যে ওয়ার্ড আছে এর আগে যোগ হয় এবং রুট ওয়ার্ডের পরে সাফিক্স যোগ হয়। তো বিস্তারিত তোমরা যা জানো সেটাই এই বৃক্ষকে ফলো করে লিখতে হবে। আসলে এই বৃক্ষের মাধ্যমে তুলে ধরা হয়েছে সাফিক্স, প্রিফিক্স এবং রুট ওয়ার্ডস, ঠিক আছে? তো এখন এভাবে তোমাদের বিস্তারিত লিখতে হবে। তারপরে আমি স্ক্রল করছি নিচের দিকে, পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি। যেমন এখানে কিন্তু সবগুলোই কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন এখানে আছে ইভ, তোমরা জানো ইভ হচ্ছে একটা পয়েম, একটা কিন্তু কবিতা, ঠিক আছে? এখন এই ইভ কবিতাটি লিখেছেন হচ্ছে রাডিয়ার্ড কিপলিং। তো ইভ কবিতাটা পড়ে এর যা সেন্ট্রাল থিম কীরকম, আসলে এই কবিতাটিতে কি বলা হয়েছে, সব কিছু খুব সুন্দর করে লাইন বাই লাইন তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? যদি বুঝে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। যেমন এখানে কিন্তু দেখো ওয়ার্ড আছে, মিনিং আছে, এরপরে সেন্টেন্স মেকিং করতে হবে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদের কমপ্লিট করতে হবে। যেমন আমি একটু আগে যেটা বললাম যে সেন্ট্রাল থিম লেখার পদ্ধতিগুলো থাকতে হবে। অর্থাৎ সেন্ট্রাল থিম কিন্তু তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসবেই, আমি কিন্তু আসবেই বলেছি। সেন্ট্রাল থিম তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসবে, তবে সেটা ইভ কবিতা হোক বা বাংলা কবিতাও তোমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকতে পারে। বাংলা কবিতা থাকলেও ওই কবিতাটা পড়তে হবে খুব ভালো করে। তারপর এটা বাংলা থাকলেও যেহেতু তোমরা ইংরেজি পরীক্ষা দিবে বা ইংরেজি মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে,
সেই জন্য বাংলা কবিতা থাকলেও সেটা ইংরেজিতে তোমাদের লিখতে হবে এই সেন্ট্রাল থিমটা। আসলে এখানে সেন্ট্রাল থিম কীভাবে লিখতে হয় এর পুরো বর্ণনা এখানে দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, প্রসেস, এখানে আরও কিছু কবিতা আছে, সবগুলো কবিতা খুব ভালো করে পড়বে। যেমন এখানে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এটা একটা গল্প, সুন্দর একটা গল্প, যেমন এইটাই কিন্তু একটা ডায়াগ্রাম, ঠিক আছে? তো এখন এইটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল ডায়াগ্রাম, ওকে? তো এখন এই যে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্সের গল্পটি খুব ভালো করে পড়বে, কারণ এই গল্পের মাধ্যমে মূলত এই যে এখানে যে ডায়াগ্রামটা রয়েছে, গ্রামাটিক্যাল যে ডায়াগ্রাম, সেটাই কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। যেমন এই যে এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমরা গল্পটা ভালো করে পড়বে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে। এখানে ইমেজ দেওয়া আছে। এখন ধরো এই ইমেজটা শুধু দিয়ে দেওয়া হলো, তারপরে অবশ্যই যদি তোমাদের গল্পটা পড়া থাকে তাহলে বুঝতে পারবে যে এখানে কিসের গল্প আসলে লিখতে বলা হচ্ছে, ওকে? এবং পুরো গল্পটা তোমরা ভালো করে পড়বে। আর এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং আছে, কলাম এর সাথে কলাম বি, প্রত্যেকটা ম্যাচিং ভালো করে পড়তে হবে। তারপর প্রশ্নের উত্তর এখানে রয়েছে সবগুলোই আসলে, যেমন এখানেও কিন্তু তোমাদের লিখতে হবে, হ্যাঁ? তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। 1 থেকে 66 পেজ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 66 পেজ পর্যন্ত যা যা আছে তোমাদের সবগুলোই মনোযোগ সহকারে বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে তোমরা আসলে সামষ্টিক মূল্যায়নে ভালো করতে পারবে, ঠিক আছে? যেমন এখানে অনেকগুলো পিকচার আমরা দেখতে পাচ্ছি, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। তারপরে এখানে ডাইনিং টেবিলে একটা পরিবার, তারা কিন্তু সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে। যদি এইটাকে বলা হয় যে এখানে যে ছবিতে যে বিষয়টি ফুটে উঠছে এটা তোমরা ইংরেজিতে এক্সপ্রেস করো, তাহলে তোমরা পারবে না? অবশ্যই পারবে। আমার বক্তব্য হচ্ছে যে তোমাদের অবশ্যই ডায়াগ্রাম দেওয়া থাকবে অথবা কোনো পিকচার দেওয়া থাকবে, ঠিক আছে? সেটাকে ফলো করে তোমাদের কিন্তু ইংরেজিতে লিখতে হবে। যেমন এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আবির্স ফ্যামিলি। দেখো, তবে আবির্স ফ্যামিলি সম্বন্ধে লিখতে গিয়ে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, তোমরা এখানে বুঝতে পারছো। এরপর আছে হ্যাপি ফিল্ড বাকেট আর টুডে। এটা খুবই একটা মোরাল স্টোরি, যে আসলে তুমি কি তোমার বাকেট কি পরিপূর্ণ করেছো, ভর্তি করেছো আজকে? অর্থাৎ এখানে বাকেটটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে, ভালো কর্ম দিয়ে, ভালো কাজ যত করবে তত তোমার বাকেট ভর্তি হবে, আর যত খারাপ কাজ করবে, খারাপ কিছু ভাববে, তোমার বাকেট তত খালি হবে। আমি এই পুরো গল্পটার মেন থিমটা একবারেই বাংলা দিয়ে বলে দিলাম। তো তোমরা এটা খুব ভালো করে পড়বে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে। এখানে পিকচারটা দেখো, পিকচারে কিন্তু সুন্দর করে দেওয়া আছে মাই বার্থডে সারপ্রাইজ। এটা যে কেউ দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা বার্থডে পার্টি হচ্ছে, ঠিক আছে? তো সেটা অনুযায়ী তোমাদের লিখতে হবে, এখানে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। তারপরে এখানে ওই বার্থডে পার্টি সম্পর্কে যেটা, এখানে কিন্তু এই ক্যারেক্টার বেসড, অর্থাৎ একটা স্টোরির ভিতরে কী কী ক্যারেক্টার থাকে, মূলত সাহিত্যের লেখার যে এলিমেন্টসগুলো, যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, সেগুলোই কিন্তু তুলে ধরার জন্য এই বার্থডে পার্টি এখানে বলা হয়েছে। তো এখানে একটা গল্পে কিন্তু চরিত্র থাকবে, তোমরা একটু পড়ে নেবে এগুলো। তারপর পয়েন্ট অফ ভিউ, পপ যেটা প্রিয়, অর্থাৎ ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থাকে, সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থাকে, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ কোন ভিউ থেকে এটা লেখা হবে, কোন স্টোরি, সেটা তোমরা ভালো করে পড়ে নেবে। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা আসলে যদি ভালো করে 1 থেকে 66 পেজ পর্যন্ত পড়ো তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো এভাবে পড়বে। যেমন আবারও এখানে গল্পটা রয়েছে হ্যাভ এ ফিল্ড আ বাকেট টুডে। আমি আগেই এই গল্পটার থিমটা বলে দিয়েছি যে ভালো কাজের মাধ্যমে আমরা বাকেট ভর্তি করতে পারবো, খারাপ কাজের মাধ্যমে আমাদের বাকেট খালি হয়ে যাবে। এরপরে আবারও কিন্তু সেন্টেন্স মেকিং রয়েছে, ওয়ার্ড আছে, সে ওয়ার্ডে মিনিং করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি আসলে কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে হবে। মূলত এর পরে অংশটা আছে সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে এক্সপ্রেশনে কিছু ব্যাপার আছে,
সেটা তোমাদের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ওখানে গুড রিডার, কারা আসলে গুড রিডার, এখানে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো সে মাথায় হাত দিয়ে কী যেন ভাবছে, তার মানে বুঝতে পারছো সে একটা গুড রিডার। এখানে প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। আর এখানে কিছু প্রাণী দেওয়া আছে, সেই প্রাণীর সম্পর্কে তোমাদের জানতে হবে, পড়তে হবে, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, সামষ্টিক মূল্যায়নে এখানে কিন্তু ম্যাচিং রয়েছে, বিশেষ করে ম্যাচিংগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচিং খুব নির্ভুলভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে ইমেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্টিলপ, আমি একটু আগে যে প্রাণীর কথা বললাম সেই প্রাণীগুলোর সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এভাবে তোমাদেরকে, যেমন এখানে একটা টেক্সট যখন পড়ব, কন্টেক্সচুয়াল ক্লু অর্থাৎ একটা টেক্সটের মিনিং আমরা কিভাবে বের করতে পারবো, অর্থাৎ টেক্সট কিন্তু দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং। এই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে, স্কিমিং এবং স্ক্যানিং। তো স্কিমিংটা কি অনেকে আমরা ভাষা ভাষা পড়ি জাস্ট বোঝার জন্য, যেমন আমরা যদি কোনো সংবাদপত্রে হেডলাইনগুলো যখন পড়ব, জাস্ট কি সারাদিনে অর্থাৎ গতকাল কি ঘটেছে শুধু হেডলাইনগুলো আমরা আফসা করে দেখছি বোঝার জন্য যে দেশের বা পৃথিবীর কি অবস্থা, সেটাকে বলা হয়েছে স্কিমিং। যখন আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব, ডিপলি বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে স্ক্যানিং। তো এই যে একটা টেক্সটে আমরা যে একটা কন্টেক্সচুয়াল টেক্সট পড়ি, এটা দুই সিস্টেমে পড়া যায়, তো সেটার উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন সেট আপ হতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে আসলে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। 1 থেকে যে 66 পেজ পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোই কমপ্লিট করে আসলে তোমাদের পরীক্ষা হলে যেতে হবে, তাহলে তোমরা ভালো করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপস অফ রিডিং, এখানে কিন্তু কোন ধরনের রিডিং, এটা স্কিমিং না স্ক্যানিং, সেগুলো তোমাদের কিন্তু এই ঘরে লিখতে হবে। তো এটা কিন্তু আসতেই পারে। এখন এখানে যে টেক্সট আছে সেটা না, যে কোনো টেক্সট কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্রে থাকতে পারে, যে কোনো টেক্সট। তো তারপরে সেখান থেকে কয়েকটা লাইন তারা এখানে তুলে দিলে এভাবে, এবং তারপর বলল যে এটা কোন ধরনের রাইটিং, এটা কি স্ক্যানিং না স্কিমিং, ঠিক আছে। তো এভাবেও কিন্তু আসতে পারে। তো আর এখানে কটা টেক্সট আছে, এই টেক্সটগুলো তোমরা ভালো করে পড়বে, খুব বুঝবে। যদি বোঝার পরে তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে 5টা টেক্সট রয়েছে, এবং এই 5টা টেক্সট খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। বুঝলেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 66 পেজ সম্পূর্ণ হয়ে গেছে। এই 1 থেকে 66 পেজ পর্যন্ত তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও, অবশ্যই ভালো পরীক্ষা দিতে পারবা। আর একটি কথা, আরও ভালো ধারণার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। অর্থাৎ 2023 সালে যে মূল্যায়ন পরীক্ষা হয়েছিল সেগুলো ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কষ্ট করে দেখে নেবে, তাহলে কীরকম প্রশ্ন করা হবে তোমরা একটা আইডিয়া পাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।